বাজার থেকে ফিরে নিজের রুমে এসে হাতের ব্যাগটা রাখলো নিয়াজ। শরীরটা খারাপ লাগায় ছোট ভাই সাদিককে দোকানে বসিয়ে রেখে সে বাসায় এসেছে কিছুক্ষণ বিশ্রাম নিতে। কিন্তু বাসায় এসে নিজের স্ত্রী রুমাকে না দেখে কপালে ভাঁজ পড়ল তার। শার্টের বোতাম খুলতে খুলতে সে রুমাকে ডাকলো, রুমা, রুমা, কোথায় গেলে তুমি? রুমা রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমে এসে বিরক্ত গলায় বলল, এভাবে চেঁচাচ্ছ কেন? বাসায় ডাকাত পড়েছে নাকি? তোমাকে রুমে পেলাম না, তাই ডাকছিলাম। এই সময় তো তুমি রুম থেকে বের হও না। রুমা মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ, তোমার তো মনে হবেই আমি সারাদিন শুয়ে বসে থাকি। সারাদিন কাজ করে মরলেও তোমাদের চোখে লাগবে না। মিষ্টি মিষ্টি কথা বলে লোক ভোলানোর ক্ষমতা আমার নেই তো। নিয়াজ রুমার কথায় বিরক্ত হলো, কিন্তু উত্তর দিয়ে আর কথা বাড়ালো না। আমি রান্নাঘরে যাচ্ছি, এক গাদা থালা বাসন পড়ে আছে, সেগুলো ধুতে হবে। এ বাড়িতে খাওয়ার লোক থাকলেও কাজ করার লোক নেই। নিয়াজ কিছুটা অবাক হলো। নীরা কোথায়? রুমা যেন এই প্রশ্নেরই অপেক্ষায় ছিল। নিজের ভেতরে সমস্ত রাগ উগরে দিয়ে বলল, তোমার আদরে ভাইয়ের বউ কোথায় গেছে তা আমি কি করে বলবো? তোমরা তো তার কোনো দোষ চোখে দেখতে পাও না। সারাদিন পাড়া বেরিয়ে সময় পেলে তো সংসারে কাজ করবে, আমাকে এই সংসারের পিছনে খেটে মরতে হবে। নিয়াজ অবাক হয়, নীরা এমন মেয়েই না। বাসার সমস্ত কাজ নীরা এক হাতে করে, কিন্তু রুমা কিছুতেই তা স্বীকার করে না। উল্টো মেয়েটা নামে যা খুশি বলতে থাকে। নিয়াজ আর কথা বাড়ালো না, তে রুমাকে বলল, আমাকে এক গ্লাস ঠান্ডা শরবত করে দাও, গরমে অস্থির লাগছে। রুমা আনছি বলে চলে গেল। অস্ত্র ব্যবহারে মাঝে মাঝে থমকে যায় নিয়াজ। একটা মানুষ আরেকটা মানুষের জন্য মনে এতটা ঘৃণা পুষে রাখতে পারে, তা রুমাকে না দেখলে বুঝতেই পারত না সে। নিয়াজের ঘুম ভাঙল খুটখুট শব্দে। ঘুম ঘুম চোখ দুটো হালকা খুলতেই দেখল রুমা চোরের মতো হাতে কিছু একটা নিয়ে বেরিয়ে যাচ্ছে। নিয়াজ অবাক হলো। রুমার ব্যবহার তার মনে সন্দেহ ঢোকাতে বাধ্য করল। রুমা রুম থেকে বেরিয়ে যেতেই সে তার পিছু নিল। রুমা তার দেব সাদিকের রুমে গিয়ে সাবধানে চারিদিক চোখ বুলিয়ে নিল। নিয়াজ দরজার আড়াল থেকে সবটা পর্যবেক্ষণ করছে। রুমা নিজের হাতের মুঠো থেকে একটা চেইন বের করে শয়তানি হাসি হাসল। চেইনটা সাদিকের বিছানার নিচে রেখে বিজয়ী ভঙ্গিতে হাসল সে। নিয়াজ আর কিছু দেখতে পারল না। স্ত্রীর এই অবনতি তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। রুমে সে স্তব্ধ হয়ে বসে রইল সে। রুমা নিজের কাজ শেষ করে এসে নিয়াজকে এভাবে বসে থাকতে দেখে ভড়কে গেল। আমতামতা করে বলল, কখন উঠেছ? নিয়াজ নিজেকে সামলে নিল, স্বাভাবিক গলায় বলল, এই তো এইমাত্র উঠলাম। আমাকে আবার দোকানে যেতে হবে। তুমি আমাকে খাবার দাও, আর সাদিকের খাবারটা প্যাক করে দাও। রুমা বিরক্ত গলায় বলল, তোমার খাবার টেবিলে দিচ্ছি। সাদিকের এখন বউ আছে, তুমি তাকেই বলো ওর খাবার গুছিয়ে দিতে, আমি পারবো না। রুমা রাগ দেখিয়ে চলে গেল। নিয়াজ এবারও কিছু বলল না। এর শেষ না দেখা পর্যন্ত সে চুপ করেই থাকবে। রাতে সবাই একসাথে খেতে বসেছে। নীরা সবাইকে খাবার এগিয়ে দিচ্ছিল। রুমা এখনো খেতে আসেনি। ভাবি কোথায়? খাবে না? আমি দেখছি, তুই খাওয়া শুরু কর। সাদিক সম্মতি দিয়ে খাওয়া শুরু করলো। নিয়াজ রুমে গিয়ে দেখে রুমা কিছু একটা খুঁজছে। নিয়াজ একবারই রুমার চালাকি বুঝে গেল, তবুও সে জানার ভান করে বলল, কি ব্যাপার, কি করছো? খাবে না? রুমা চিন্তিত হওয়ার ভান ধরে উদ্বিগ্ন গলায় বলল, আমার মায়ের দেয়া চেনটা খুঁজে পাচ্ছি না। চেন আবার কোথায় যাবে? চেনের তো আর হাত পা নেই যে হেঁটে কোথাও গিয়ে লুকিয়ে থাকবে। এসব বাদ দিয়ে এখন খেতে আসো। এখানে কোথাও আছে, পরে খুঁজে দেখো। রুমা সাদিকের কথায় পাত্তা দিল না। সে এদিক সেদিক খোঁজার ভান করে রাগী গলায় বলল, চেইনের হাত পা না গজালো হাত পাওয়ালা মানুষ এসে ঠিকই চুরি করতে পারে। আজকাল অনেক কিছুই চুরি হয়ে যাচ্ছে। ছোটলোক বাড়ি মেয়ে বাসায় এনে তুলেছে। চুরি তো হবেই। জীবনে এত সব দামি দামি জিনিস চোখে দেখেছে? এখান থেকে চুরি করে সব বাবার বাড়িতে পাচার করে। নিয়াজ বিরক্ত হয়ে গেল স্ত্রীর এমন অভিনয়ে। ধমক দিয়ে বলল, আস্তে কথা বলো, ওরা বাইরে আছে, শুনবে। রুমা দ্বিগুণ তেজ নিয়ে বলল, শুনলে শুনুক, তাতে আমার কি? আমার মায়ের দেয়া চেন তুমি কি ভেবেছ আমি এমনি এমনি ছেড়ে দিব? আজ আমি এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। খবরদার ছোট ভাইয়ের বউয়ের হয়ে উকালতি করতে আসবে না। রুমা রেগে আগুন হয়ে রুম থেকে বেরিয়ে গেল। সাদিকা নীরা তখনও ডাইনিং টেবিলে বসে আছে। তারা রুমার আওয়াজ শুনলেও বুঝতে পারেনি কি নিয়ে ঝামেলা হচ্ছে। রুমা সাদিকের সামনে এসে সরাসরি বলল, সাদিক, আমার মায়ের দেয়া 1 ভরি ওজনের চেনটা চুরি হয়ে গেছে। তোর বউকে বল চেনটা এখনই বের করে দিতে। সাদিক যেন আকাশ থেকে পড়ল। নীরা নিজেও স্তব্ধ হয়ে গেছে। নিয়াজ রুমাকে থামাতে ধমক দিয়ে বলল, ঠিক করে কথা বলো রুমা। তুমি কিসের ভিত্তিতে নীরাকে চোর বলছো? তুমি কি ওকে চুরি করতে দেখেছো? সাদিক নিজেও রেগে গেল। রুমা প্রথম থেকেই নীরার সাথে খুব খারাপ ব্যবহার করে। কারণ নীরা গরিব ঘরের মেয়ে, তার বাবা নেই। তাই বলে নীরার মধ্যে কোনো ছোট লোকের ছাপ নেই। সে কখনই এমন নিকৃষ্ট কাজ করতে পারে না। সাদিক নীরার শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে রুমার কথায় প্রতিবাদ করে বলল,
ভাবি, এতদিন অনেক কিছুই বলেছ, আমি কোনোদিন কোনো কিছুতেই জবাব দিইনি, কিন্তু আজ তুমি লিমিট ক্রস করে ফেলেছ। নীরা ওরকম মেয়েই না, তাই আমার স্ত্রীকে অপমান করে কোনো কথা বলবে না। রুমা সাদিকের কথায় ফুঁসে উঠল, মুখ বাঁকিয়ে বলল, এই বউ নিয়ে এত বড়াই করিস না। কোথা থেকে তুলে এনেছিস তা তো আমি জানি। কোনোদিন এত কিছু চোখে দেখেছে? লোভ বুঝলি তো, সব লোভ। এখান থেকে চুরি করে সব নিজের মায়ের কাছে পাচার করছে। ছোটলোক বাড়ির মেয়ের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশাও করা যায় না। নীরা অপমানে কেঁদে উঠল, চোখে পানি নিয়ে সাদিককে বলল, বিশ্বাস করেন, আমি চুরি করিনি, আমি চোর না। রুমা নীরার দিকে আঙ্গুল তুলে বলল, তুমিই নিয়েছ, তাই তো আজ দুপুরে গায়েব ছিলে, তাই না? সব চালাকি বুঝি আমি। আমার মায়ের চেন ভালো ভালো বের করে দাও, না হলে আমি তোমাকে পুলিশে দেব। নিয়াজ চুপ করে দাঁড়িয়ে আছে। রুমার অভিনয়ের পারদর্শিতা তাকে অবাক করে দিচ্ছে। তবে নাটকের শেষ দৃশ্য না দেখে সে কিছুই বলবে না। নীরা নিয়াজের দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, বিশ্বাস করুন ভাইয়া, আমি চুরি করিনি। আমি তো ভাবি চেন কখনো দেখিও নি। নিয়াজ দীর্ঘশ্বাস ছাড়ল, সে সবটাই জানে, তবুও চুপ করে রইল। রুমা অধৈর্য হয়ে বলল, এত কথা বলার কি আছে? ওদের রুমটা চেক করলেই তো হয়। সাদিক অপমানে সিক্ত চোখ জোড়া নিয়ে ভাইয়ের দিকে তাকালো। নিয়াজ আগের মতোই নিশ্চুপ। রুমা দেরি না করে সাদিকের রুমে গিয়ে সবকিছু উলটপালট করে খুঁজতে শুরু করলো। নিয়াজ তখনও মূর্তির মতো দাঁড়িয়ে। রুমা সবকিছু খোঁজা শেষে বিছানা নিচে খুঁজতেই কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেল। শয়তানি হেসে সবার দিকে হাতের চেইনটা তুলে ধরতেই সাদিক নীরার গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল। সাদিক নীরার গালে থাপ্পড় দিতেই নিয়াজও রুমার গালে থাপ্পড় মারল, তারপর সাদিকের গালে। নিয়াজের এই কাজে সবাই হতভম্ব হয়ে গেছে। রুমা গালে হাত দিয়ে অবাক হয়ে বলল, তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম, অনেক আগে মারা উচিত ছিল, তাহলে আজকের এই দিন দেখতে হতো না। সাদিক হতভম্ব গলায় বলল, ভাইয়া। নিয়াজ ধমক দিয়ে বলল, চুপ থাক, তুই বিবেককে হারিয়ে ফেলেছিস। কোনো কিছুর বিচার বিবেচনা না করে তুই নীরার গায়ে হাত তুললি কেন? নিয়াজের কথা শুনে রুমা ফুঁসে উঠল, কটমট করতে করতে বলল, ভুল কি করেছে ও? এই ছোট লোক মেয়েটা চুরি করেছে। আজ তো হাতে নাতে প্রমাণও পেলাম, তারপর ওকে কিছু বলা যাবে না? এত কিসের দরদ তোমার? দরদ আছে, কারণ আমি মানুষ। তোমার মতো বড় লোকের বিগড়ে যাওয়া অমানুষ না। তুমি কি ভেবেছ তুমি একাই চালাক? দুপুর আমি নিজের চোখে দেখেছি তোমাকে চেন রেখে যেতে। মানুষ এতটা নিচে নামতে পারে তোমাকে না দেখলেই বুঝতে পারতাম না। ছি, আমার ভাবতে ঘৃণা হচ্ছে, তুমি এতটা বিষাক্ত মানুষ। রুমা মাথা নিচু করে চুপ করে আছে। অন্যকে ফাঁসাতে গিয়ে নিজে এভাবে ফেসে যাবে স্বপ্নেও ভাবেনি সে। সাদিক নিয়াজের কথায় অবাক হয়ে গেল। ভাবি এসব কেন করবে ভাইয়া? নীরাকে ছোট করে তার কি লাভ? নীরাকে ছোট করে সে আনন্দ পায়। নীরার জন্য ওর মনে হিংসায় ভর্তি। নিজের ছোট বোনকে আনতে চেয়েছিল এ বাড়ির বউ করে, কিন্তু তুই নীরাকে বিয়ে করে নিয়ে এলি। এটাও সহ্য হয়নি, তাই প্রতি পদে পদে নীরাকে অপমান করতে উঠে পড়ে লেগেছে। আজকে তো সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছে ও। সাদিকা নীরা স্তব্ধ হয়ে গেছে। এসবের কিছুই তারা জানতো না। নিয়াজ রুমাকে বলল, তোমার এই আচরণ আমাকে ভাবাচ্ছে। তোমার মতো মেয়ের সাথে সংসার করা কিভাবে সম্ভব? রুমা টলমল চোখে নিয়াজের দিকে তাকালো। নিয়াজ সেসব পাত্তা না দিয়ে চলে গেল। রুমার এখন নিজের উপরেই রাগ হচ্ছে। অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলল সে।